আসসালামু আলাইকুম। সপ্তাহের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ খবর নিয়ে সাপ্তাহিক আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুরভি দিবা। আজকের প্রতিবেদনগুলো তৈরি করেছেন ওয়াহিদ ফারুকী। হামাসের বিদেশি প্রধান খালেদ মিশাল আল জাজিরার সাথে এক সাক্ষাৎকারে বলেছেন যে গাজার অবরোধিত এলাকায় হামাস ভবিষ্যতে ইসরায়েলের উপর কোনো আক্রমণ কমানোর ব্যবস্থা নেবে। তবে তিনি জোর দিয়ে বলেন যে তাদের অস্ত্র ছাড়া হামাসের অস্তিত্ব থাকবে না, এটি তাদের প্রাণ কেড়ে নেয়ার সমতুল্য হবে। মিশাল আল জাজিরার মাওয়াজিন অনুষ্ঠানে বুধবার সন্ধ্যায় সম্প্রচারিত সাক্ষাৎকারে বিভিন্ন মূল বিষয়ে হামাসের অবস্থান প্রকাশ করেছেন, যেখানে প্রথম পর্যায়ের যুদ্ধবিরতি আলোচনার মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে যে চুক্তির গতিবেগ কমতে পারে। হামাস জানিয়েছে ইসরায়েল যদি চুক্তি লঙ্ঘন চালিয়ে যায় তবে যুদ্ধবিরতি এগোতে পারবে না। চুক্তি কার্যকর হওয়ার পর থেকে অন্তত 738 বার লঙ্ঘন ঘটেছে। মিশাল আরও বলেছেন, হামাস গাজার জন্য কোনো অপ্যালেস্টাইনিয়ান শাসন গ্রহণ করবে না, যা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অফ পিস নিয়ে চলমান অনুমান এবং আলোচনার সঙ্গে সম্পর্কিত। ইকোনমিক টাইমস জানিয়েছে যে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের বোর্ডে অন্তর্ভুক্তি বাতিল করা হয়েছে, কারণ বিভিন্ন আরব ও মুসলিম রাষ্ট্র আপত্তি জানিয়েছে। ব্লেয়ার ইরাকে 2003 সালের আক্রমণ এবং পরবর্তী দখল ও ধ্বংসযজ্ঞে মূল ভূমিকা রাখার কারণে কলঙ্কিত একটি নাম। মধ্যপ্রাচ্যে কাঠের দুধ হিসেবে তার ব্যর্থতার ইতিহাস রয়েছে। হামাস ইতিমধ্যেই সেপ্টেম্বর মাসে তার অন্তর্ভুক্তির বিরোধিতা জানিয়েছিল, যেখানে হামাসের কর্মকর্তা হুসাম বদরান ব্লেয়ারকে অপ্রিয় ব্যক্তি ও শঙ্কাজনক সংকেত হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, তিনি প্যালেস্টাইনিয়ান ও আরব মুসলিমদের জন্য কোনো কিছু ভালো আনেননি। তার অপরাধমূলক ও ধ্বংসাত্মক ভূমিকা বছরের পর বছর ধরে সুপরিচিত। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অক্টোবর মাসে চুক্তি মূলত বজায় থাকলেও ইসরায়েল প্রায়শই লঙ্ঘন করছে এবং হামাসের পক্ষ থেকে কম আক্রমণ হয়েছে। ইসরায়েলের হামলায় অন্তত 377 জন নিহত হয়েছেন। তবে গত সপ্তাহে দোহা ফোরামের মধ্যস্থতাকারীরা সতর্ক করেছেন যে চুক্তির গতি হ্রাস পাচ্ছে। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানি ফোরামে বলেছেন যে গাজার যুদ্ধবিরতি সংকটজনক মুহূর্তে আছে, যেখানে তুর্কি ও মিশরীয় পররাষ্ট্রমন্ত্রীরা যুক্তরাষ্ট্রসহ অন্যান্য পক্ষকে চুক্তি রক্ষা করার জন্য আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। অক্টোবর 2023 সালে হামাস নেতৃত্বাধীন আক্রমণের সময় গাজায় নেওয়া সকল বন্দীদের মধ্যে জীবিত ও মৃত প্রায় সবাই ফেরত এসেছে। পাশাপাশি ইসরায়েলও শতাধিক প্যালেস্টাইনীয় বন্দীকে গাজার দিক থেকে মুক্তি দিয়েছে, যা যুদ্ধ শেষ করার অংশ হিসেবে চুক্তির অন্তর্ভুক্ত। তবে অনেক বন্দীর মরদেহে নির্যাতন, কেটে ফেলা ও হত্যার চিহ্ন দেখা গেছে এবং পরিবারগুলো তাদের শনাক্ত করতে পারেনি। মঙ্গলবার হামাসের এক কর্মকর্তা বলেছেন, ইসরায়েল চুক্তির প্রথম ধাপে পুরোপুরি নিষ্ঠাবান নয়, কারণ রাফা সীমান্ত খোলা হয়নি। চুক্তিভিত্তিক সহায়তার পরিমাণ যথেষ্ট নয় এবং প্রায় দৈনিক আক্রমণ চলছে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রথম ধাপ প্রায় শেষ বলে দাবি করেছেন এবং দ্বিতীয় ধাপে একই ফলাফল অর্জনের লক্ষ্য জানিয়েছেন। তিনি মাস শেষে ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। একজন মার্কিন কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন যে দ্বিতীয় ধাপের তীব্র আলোচনা চলছে এবং অগ্রগতি হচ্ছে। খালেদ মিশাল বলেছেন, গাজার জন্য সহায়তা বৃদ্ধি অত্যাবশ্যক দ্বিতীয় ধাপ শুরু করার জন্য, যা আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শেষ এবং ইসরায়েলের পূর্ণ প্রত্যাহারের বিষয় অন্তর্ভুক্ত করবে, যা আংশিক সরে যাওয়ার হলুদ রেখা পর্যন্ত সীমাবদ্ধ নয়, যা এখনও গাজার অর্ধেকের অধিক অংশ ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে। তিনি বলেন, আমরা মধ্যস্থতাকারীদের জানিয়েছি যে গাজাকে পুনরায় ওঠার ও স্বাভাবিক হওয়ার জন্য তাদের প্রয়োজন। অস্ত্র পরিত্যাগ অবশ্য একটি গুরুত্বপূর্ণ ইস্যু। ইসরায়েল এটি দাবি করেছে। হামাসের কর্মকর্তারা দ্বিমত প্রকাশ করেছেন। তবে খালেদ মিশাল বলেছেন, এটি তাদের জন্য প্রাণ কেড়ে নেয়ার সমতুল্য হবে। আগে হামাস জানিয়েছিল যে তারা একটি প্যালেস্টাইন রাষ্ট্রে অস্ত্র হস্তান্তরে প্রস্তুত। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, যিনি ইঙ্গিত দিয়েছেন যে তুরস্ক গাজার আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে অংশ নিতে পারে, যা হামাসকে নিরস্ত্র করার দায়িত্বে থাকবে। ফোরাম
ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন এবং বলেছেন যে প্রথম ধাপে অস্ত্র নিরস্ত্রীকরণ হবে না, বরং সঠিক ক্রমে এগুতে হবে। ইসরায়েল তুর্কি সৈন্যদের গাজায় উপস্থিতি অনুমোদন করেনি এবং দ্বিতীয় ধাপে হামাসকে নিরস্ত করা সর্বোচ্চ অগ্রাধিকার বলে মনে করে। রোববার মিশরীয় পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলাতি বলেছেন, আইএসএফ যত দ্রুত সম্ভব গাজার দিকে পাঠানো প্রয়োজন, কারণ একদিকে ইসরায়েল প্রতিদিন যুদ্ধবিরতি লঙ্ঘন করছে, কিন্তু অন্যদিকে দায় চাপাচ্ছে। তাই আমাদের ইয়েলো লাইনের সঙ্গে পর্যবেক্ষণ প্রয়োজন। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বুধবার বলেছেন, গাজায় যে ধ্বংসযজ্ঞ ঘটেছে তার জন্য দায়ী ব্যক্তিদের বিচার করা আবশ্যক, কারণ প্রকৃত শান্তি প্রতিষ্ঠার জন্য দায়িত্ব নেওয়া অপরিহার্য। তিনি পালিসিও দে লা মনক্লোয়ায় মানবাধিকারের দিনে এই বক্তব্য রাখার সময় ফ্রেম করেছেন, একই সঙ্গে মানব মর্যাদাকে একটি অবাধ্য, অনন্য এবং অমেয় মূল্য হিসেবে উল্লেখ করেছেন। সানচেজ বলেছেন, 2025 সাল ফিলিস্তিনি জনগণের জন্য ভয়াবহ, কারণ হাজার হাজার জীবন ও পরিবার ধ্বংস হয়ে গেছে। তিনি জাতিসংঘের হিসাব অনুযায়ী গাজা জুড়ে 50 মিলিয়ন টনের বেশি ধ্বংসাবশেষ রয়েছে উল্লেখ করে বলেছেন, শারীরিক পুনর্নির্মাণ সম্ভব হলেও বড় চ্যালেঞ্জ হবে কিভাবে আশা পুনর্গঠন করা যায় এবং শান্তি কেবল যুদ্ধের মাঝে একটি ক্ষণিক বিরতি হিসেবে না থেকে স্থায়ী করা। তিনি সতর্ক করেছেন যে যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও গাজার সাধারণ জনগণ এখনও আক্রমণের শিকার হচ্ছে। তিনি জোর দিয়ে বলেছেন, এই গণহত্যার জন্য যারা দায়ী তাদের বিচার করা উচিত। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন যাতে ফিলিস্তিনিদের দুর্দশা ভুলে না যায়। তিনি পুনরায় বলেছেন যে যুদ্ধবিরতি বাস্তব হতে হবে, কোনো কল্পিত নয়, এবং নাগরিকদের উপর হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। পেড্রো সানচেজ স্পেনের পক্ষ থেকে 2 রাষ্ট্র সমাধানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন এবং 3টি অগ্রাধিকার নির্ধারণ করেছেন। ফিলিস্তিন সংকটকে জনসচেতনতা থেকে বিলুপ্ত হতে না দেয়া, ভবিষ্যৎ শাসন ব্যবস্থায় ফিলিস্তিনি কর্তৃপক্ষকে সমর্থন দেয়া এবং ইউরোপীয়, আরব ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করে এমন নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠা করা যা হিংসাকে চিরতরে শেষ করতে পারে। তিনি বলেছেন, স্পেনের জনগণ গাজার ধ্বংসযজ্ঞ দেখে সত্যি আহত হয়েছে, ফিলিস্তিনি রাষ্ট্র স্বীকৃতির পক্ষে দৃঢ় সমর্থন প্রদান করেছে। সানচেজ বলেন যে স্পেন ও ফিলিস্তিন চিরকাল হাত ধরাধরি করে চলবে এবং আব্বাসের এই সফর আন্তর্জাতিক আইন অনুযায়ী সমাধান খোঁজা ও দেশগুলোর মধ্যে শক্তিশালী সম্পর্ক করার ক্ষেত্রে সহায়ক হবে। গাজায় পৌঁছানো সাহায্য যুদ্ধবিরতি চুক্তির প্রতিশ্রুতির তুলনায় অনেক কম। ইসরায়েল এবং হামাসের মধ্যে অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তির অধীনে ইসরায়েল গাজায় 600 ট্রাক সাহায্য প্রবেশের অনুমতি দেয়, তবে কেবল 459 ট্রাক প্রতিদিন গড়ে প্রবেশ করেছে। সিওগেট অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়া থেকে এখন পর্যন্ত 18,000টি খাদ্য সহায়তা ট্রাক গাজায় প্রবেশ করেছে, যা মোট সাহায্যের 70% মাত্র। তবে জাতিসংঘের হিসেব অনুযায়ী 6,545টি ট্রাকে অফলোড হয়েছে, যা দৈনিক মাত্র 113 ট্রাক। হামাসের নিজস্ব হিসেব অনুযায়ী 7,333টি ট্রাক সাহায্য পৌঁছেছে। মানবাধিকার সংস্থাগুলো সতর্ক করেছে যে সাহায্যের অভাব গাজার 2 মিলিয়ন মানুষের বেঁচে থাকার জন্য মারাত্মক প্রভাব ফেলছে। যুদ্ধবিরতির পর ইতিমধ্যেই খাদ্যের অভাব দেখা দিয়েছে, মাতৃগর্ভে থাকা শিশুদের পুষ্টিহীন জন্ম হচ্ছে, অনেকের মৃত্যু পর্যন্ত ঘটছে। শীতকাল এবং বৃষ্টিপাতের কারণে ত্রাণ শিবিরে থাকা পরিবারগুলো তাপ এবং জলাবদ্ধতার সঙ্গে লড়াই করছে। শিশুরা ও শিশুদের মা বিশেষত অসহায়। এদিকে ইসরায়েল পশ্চিম তীরের কেন্দ্রীয় অঞ্চলে 764টি নতুন অবৈধ বসতি ইউনিট অনুমোদন করেছে। হাশমোনিয়ামে 478টি, বেইতাল এলিটে 230টি এবং গিভাত জেওয়ে 56টি বাড়ি নির্মাণের পরিকল্পনা অনুমোদিত হয়েছে। ইসরায়েলের বর্তমান সরকার 2022 সালের শেষ থেকে ক্ষমতা আসার পর থেকে এই ধরনের অনুমোদন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মোট 51,370টি ইউনিট অনুমোদিত হয়েছে। আন্তর্জাতিক আদালত ও জাতিসংঘের দিক থেকে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে বসতি অবৈধ বলে প্রায়শই বলা হয়েছে এবং এগুলো 2 রাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে ক্ষুণ্ণ করছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মঙ্গলবার তেহরানে চীন ও সৌদি আরবের উচ্চ পর্যায়ের কূটনৈতিক বৈঠকে বলেছেন, দেশটি একটি শক্তিশালী অঞ্চল গঠনের লক্ষ্যে কাজ করছে, যেখানে কিছু বাহ্যিক শক্তির দ্বারা সৃষ্ট অস্থিতিশীল হস্তক্ষেপ থাকবে না। তিনি বলেছিলেন, পশ্চিম এশিয়ায় স্থায়ী শান্তি ও নিরাপত্তার অর্জনের জন্য আঞ্চলিক দেশগুলোর মধ্যে সমন্বিত সহযোগিতা অপরিহার্য। বৈঠকে আরাকচি চীনের গঠনমূলক ভূমিকাকে বিশেষভাবে প্রশংসা করেছেন এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে, বিশেষ করে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার জন্য তেহরানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তিনি তেহরান ও রিয়াদের মধ্যে সম্পর্কের ঊর্ধ্বমুখী গতি উল্লেখ করে চলমান উচ্চ পর্যায়ের বিনিময় এবং দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে সংলাপের গুরুত্ব তুলে ধরেছেন। আরাকচি চীনের ভূমিকার উপর গুরুত্বারোপ করে বলেন, চীন বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধিতে বহুপক্ষীয়তাকে সমর্থন এবং আইন শৃঙ্খলা রক্ষায় পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সহযোগিতা প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি আরও উল্লেখ করেছেন, চীন ও ইরান উভয়ই তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর করার জন্য সমস্ত প্রাপ্ত সুযোগকে কাজে লাগাতে প্রতিশ্রুতিবদ্ধ। চীনের উপপররাষ্ট্রমন্ত্রী মিয়াও ডেইয়ি এবং সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল খারাই তেহরানকে বৈঠক আয়োজনের জন্য ধন্যবাদ জানান এবং সব খাতে তেহরানের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণে তাদের দেশের ইচ্ছা পুনর্ব্যক্ত করেন। বৈঠকে ইরানের রাজনৈতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভানচিও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে তিন দেশের উপপররাষ্ট্রমন্ত্রীরা একটি যৌথ নথিতে স্বাক্ষর করেন, যার একটি অংশে চীনের প্রতিশ্রুতি উল্লেখ করা হয়েছে যে তারা ইরান ও সৌদি আরবের সম্পর্ক উন্নয়নের উদ্যোগকে সমর্থন ও উৎসাহিত করবে। উল্লেখ্য, মার্চ 2023 সালে চীনের মধ্যস্থতায় কয়েকদিনের তীব্র আলোচনা শেষে ইরান ও সৌদি আরব কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন এবং দূতাবাস পুনরায় খোলার সিদ্ধান্ত নিয়েছিল, যা 7 বছরের বিরতির পর কার্যকর হয়েছে। মার্কিন কংগ্রেসে মুসলিম ব্রাদারহুড সম্পর্কিত বিলটি ট্রাম্প প্রশাসনের হস্তক্ষেপের পর নরম হয়ে গেছে। কংগ্রেসীয় সূত্রগুলো বলছে, কাতার ও তুর্কির চাপে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপের কারণে কংগ্রেসে মুসলিম ব্রাদারহুডের বিভিন্ন শাখাকে সন্ত্রাসী সংস্থা রূপে চিহ্নিত করার প্রবণতা কমেছে। বিলটি মূলত ইসরায়েলের মিত্রদের সমর্থন পেতেই গুরুত্বপূর্ণ কমিটিগুলোতে দ্রুত অগ্রসর হচ্ছিল। এতে প্রস্তাব ছিল যে মুসলিম ব্রাদারহুডের একাধিক শাখাকে স্বয়ংক্রিয়ভাবে সন্ত্রাসী সংস্থা হিসেবে ঘোষণা করা হোক, এমনকি পুরো সংস্থাটিকেও চিহ্নিত করার সম্ভাবনা ছিল। তবে হোয়াইট হাউস থেকে সরাসরি হস্তক্ষেপ হওয়ায় হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটি বিলের কিছু বিধান স্থগিত করেছে এবং ভোটের আগে তা সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে। সংশোধিত সংস্করণে স্বয়ংক্রিয়ভাবে শাখাগুলোকে সন্ত্রাসী সংস্থা হিসেবে চিহ্নিত করার ভাষা বাদ দেওয়া হয়েছে, যা প্রো ইসরায়েল আইন প্রণেতাদের ক্ষোভের কারণ হয়েছে। কমিটির চেয়ারম্যান ব্রায়ান মাস্ট, যিনি ফ্লোরিডার রিপাবলিকান, এই সংশোধনগুলোর পক্ষে ছিলেন। সংবাদ মাধ্যমে বলা হয়েছে, তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের অনুরোধের পর এমন পদক্ষেপ নিয়েছেন। মূল আইন প্রণয়নকালে বিলটি উভয় কক্ষে প্রবর্তিত হয়েছিল এবং এতে বলা হয়েছিল, রাষ্ট্র সচিবকে প্রতিটি মুসলিম ব্রাদারহুড শাখা মূল্যায়ন করে নির্ধারণ করতে হবে তারা বৈধভাবে বিদেশি সন্ত্রাসী সংস্থা হিসেবে চিহ্নিত হওয়ার মানদণ্ড পূরণ করছে কিনা। সংশোধিত সংস্করণে এই ধারা বাদ দেওয়া হয়েছে। এই পরিস্থিতি এমন সময় এসেছে যখন কাতার ও তুর্কি কূটনৈতিকভাবে সক্রিয় অবস্থানে রয়েছে। উভয় দেশই মুসলিম ব্রাদারহুডকে ব্ল্যাঙ্কেট সন্ত্রাসী সংস্থা হিসেবে চিহ্নিত করার বিরোধী এবং অঞ্চল জুড়ে বিভিন্ন শাখার সঙ্গে তাদের রাজনৈতিক সম্পর্ক বজায় রেখেছে। কূটনৈতিক চাপ এবং ট্রাম্প প্রশাসনের হস্তক্ষেপের ফলে কংগ্রেসের বিলটি নরম হয়েছে এবং স্বয়ংক্রিয় সন্ত্রাসী চিহ্নের বিধান বাতিল হয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশন গার্ডস কোর এর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর বলেছেন, ইরানকে তার ক্ষেপণাস্ত্রগুলোতে স্টেলথ প্রযুক্তি যুক্ত করতে হবে, যাতে তারা ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করতে পারে। তিনি বলেন, যদি আমরা আমাদের ক্ষেপণাস্ত্রগুলো স্টেলথ প্রযুক্তি সমৃদ্ধ করতে পারি, তবে জায়োনিস্ট রেজিমের প্রতিরক্ষা ঢাল অতিক্রম করার সম্ভাবনা আরও বৃদ্ধি পাবে। পাকপুর উল্লেখ করেছেন, জুনের মাঝামাঝি সময়ে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র যে আক্রমণ চালায় তারা মনে করেছিল ইরানের কমান্ড সিস্টেমের উচ্চপদস্থ কমান্ডারদের হত্যা করলে অপারেশনাল ক্ষেত্রে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, কিন্তু এটি একটি বড়
ভুল হিসাব ছিল। তিনি জানান, তার পূর্বসূরির হত্যার পর তিনি আইআরজিসি এবং সেনাবাহিনী মিলিতভাবে ইসরায়েলের বিরুদ্ধে তীব্র ও কার্যকর প্রতিক্রিয়া চালায়। তেল আভিভ ধারণা করেছিল যে ইরান যুদ্ধে প্রথম দিনে মাত্র 5-6টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে, কিন্তু ইরান বড় পরিসরে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালায়। পাকপুর আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের আক্রমণের পর ইরান তার প্রতিক্রিয়া বিস্তৃতভাবে জানিয়েছে এবং যুদ্ধের শেষ দিকে আল উদেইদ বিমান ঘাঁটিতে 14টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। আক্রমণের পর মার্কিনিরা ইরানের কাছে বার্তা পাঠায়, আপনি আঘাত না করলে আমরা করব না। পাকপুর বলেন, দ্বন্দ্বের 12তম দিনে শত্রু আমাদের ক্ষেপণাস্ত্র হামলা ও জাতীয় সংহতির মুখে যুদ্ধ বন্ধের জন্য চুক্তি করতে বাধ্য হয়। তিনি জানান, এই ক্ষেপণাস্ত্র হামলাগুলো ইরানের বিজয়ের মূল কারণগুলোর মধ্যে অন্যতম। পাকপুর সতর্ক করে বলেন, শত্রুরা জানে যদি তারা ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় তাহলে আগের চেয়ে আরও শক্তিশালী প্রতিক্রিয়ার মুখোমুখি হবে। তিনি বাহিনীকে প্রস্তুত থাকার প্রযুক্তিগত ও কৌশলগত সক্ষমতা শক্তিশালী করার গুরুত্ব জানিয়ে বলেন, শত্রুরা তাদের দুর্বলতা কাটিয়ে উঠতে কাজ করছে। তিনি যুদ্ধকে প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুদ্ধ আখ্যায়িত করেন এবং বিমান প্রতিরক্ষা ও স্টেলথ প্রযুক্তি উন্নয়নে অগ্রাধিকার দিতে বলেন। পাকপুরের বক্তব্যে স্পষ্ট, ইরান ভবিষ্যৎ সংঘাত মোকাবেলায় প্রস্তুতি ও প্রতিরক্ষা শক্তি বৃদ্ধিতে জোর দিচ্ছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।